পদ? হ্যাঁ, বলছি যে ওই যখন তুমি এই probability of x less equals to y লেখো, তখন এই কনভেনশনটা তো সবসময় রাখো যে x of small x comma y that is equals to small x, আর y of small x comma y that is equals to small y. আরেকবার বল প্রথম থেকে, আমি লিখছি। মানে probability of capital X less equals to y, এইটা যেটা বলছো, হুম। তো এইটা আমি ক্যাপিটাল আগেও এক্স, ওই স্মল এক্স লেস ইকুয়ালস টু, ক্যাপিটাল এক্স লেস হ্যাঁ, ইকুয়ালস টু স্মল ওয়াই। ক্যাপিটাল ওয়াই, আচ্ছা। মানে দুটোই র্যান্ডম ভেরিয়েবল। হ্যাঁ। তো এইটা আমি এর আগেও ওই স্মল এক্স লেস ইকুয়ালস টু ওয়াই ওইটাতে পিডিএফটাকে ইন্টিগ্রেট করে মানে প্রপার রিজিয়নে ইন্টিগ্রেট করে বার করতাম। তো মানে আমি এটা আগেও করতাম, বাট এই দুটোর মধ্যে রিলেশনটা কি, মানে এটা তো, বুঝতে পেরেছো আমার কোশ্চেনটা? এইটা করতিস তো ডান দিকে যেটা লিখলাম? হ্যাঁ। এটা বেসিক্যালি হচ্ছে, সেটার কারণ তুই প্রথমে লিখছিস প্রবাবিলিটি x lesser than y given x equals to x times fx of x dx, দিয়ে তুই ইন্টিগ্রেট করছিস। এটার জন্য হচ্ছে, তুই অ্যাকচুয়ালি লাগাচ্ছিস হচ্ছে যেটা ক্লাস 12-এ আমরা করতাম, যে probability of a equals to probability of a given b times probability of b plus, যদি a b আর c তিনটে ইভেন্টস হয় such that a union b union c equals to um, the whole space, তখন তুই probability of a কে এরম ভাবে লিখতে পারিস। বা ধরে নে বি আর সি দুটো ইভেন্ট, যেটা কিনা বি ইউনিয়ন সি ইকুয়ালস টু ওমেগা আর বি ইন্টারসেকশন সি ইকুয়ালস টু ফাইভ, তখন তুই এটাকে এইভাবে লিখতিস না? হুম। সেটা অ্যাকচুয়ালি কি, এটাই অ্যাকচুয়ালি ক্যারা-থিওডরি কাট কন্ডিশনটা মনে করে দেয়। ক্যারা-থিওডরি যেটা নিয়েছিল, আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো অ্যাকচুয়ালি এটা প্রবাবিলিটির জন্যই এটা কি বলে ডিফাইন্ড থাকে। এটা আমরা আমরা ছোটবেলায় এমনি ভেবে নিতাম যেটা ট্রু হচ্ছে, যে কন্ডিশন করে একটা ইভেন্টের ওপর কন্ডিশন করে কি হচ্ছে টাইমস দি ইভেন্ট প্লাস এটা, যেটাকে আবার এও বলে বেস থিওরেমও বলা হয়, যেটাকে ল অফ টোটাল প্রবাবিলিটিরই দুটো সাইড হলো, একটা হলো বেস থিওরেম আর একটা হলো এই থিওরি কাট কন্ডিশন, দুটোই ইকুইভ্যালেন্ট, দুটোই নতুন কিছু না। এবার তুই এখানেও এই যখন ইন্টিগ্রেট করছিস তুই এটারই কন্টিনিউয়াস ভার্সনটা লাগাচ্ছিস, যে তুই প্রবাবিলিটি y গ্রেটার দেন এ সিঙ্গেল x গিভেন x ইকুয়ালস টু x টাইমস, যখন তুই fx দিয়ে মাল্টিপ্লাই করে তুই যখন ইন্টিগ্রেট করছিস তখন বেসিক্যালি তুই এক্সপেকটেশন নিচ্ছিস এই এই জিনিসটা, মানে তুই what you are calculating is the average value of y greater than equal to x which will give you this probability. এইটার প্রবলেম তুই যে এইটা মানে এই স্টেপটা থেকে এই স্টেপে যে জাম্পটা, এটার জন্য ইন্ডিপেন্ডেন্স লাগে, এই যে এই যে জাম্পটা, এটার জন্য ইন্ডিপেন্ডেন্স লাগছে। সেটা কারণ তুই যদি অ্যাজিউম করিস যে y ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ x, তাহলে y এর কোনো ইভেন্ট উইল বি ইন্ডিপেন্ডেন্ট অফ x এর, মানে x ইকুয়ালস টু x, তখন তুই এটাকে জাস্ট এইটা লিখে দিতে পারিস। এটাই হলো তফাৎটা। এইটা এইগুলোতে আসবো, এগুলো ইন্ডিপেন্ডেন্স আর যখন ইন্ডিপেন্ডেন্সের এতে আসবো, কিন্তু যেটা আমি এই 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 যেটা প্রবলেম সেট এখন যেটা লিখলাম, মানে যেটা আজকে দেব, সেটাতেও
আমি লিখেছি যে এগুলোর মানে পুরোপুরি মেক সেন্স করতে হলে কন্ডিশনাল এক্সপেকটেশন আগে ডিফাইন করতে হবে। তো কন্ডিশনাল এক্সপেকটেশন ডিফাইন করাটা অত নয়, মানে ওটা ইউজুয়ালি মানে পুরো এই বেসিক প্রবাবিলিটি কোর্স শেষ করে তারপর কন্ডিশনাল এক্সপেকটেশন, মার্টিনগেলস, ডিসক্রিট প্যারামিটার মার্টিনগেলস এগুলো করানো হয়। তো আমরা যেটা কন্ডিশন করতাম, আমরা ইভেন্টস এর উপর কন্ডিশন করতাম, কিন্তু অ্যাকচুয়ালি সেটা ভুল। আমাদের অ্যাকচুয়ালি কন্ডিশন করা উচিত সিগমা অ্যালজেব্রার উপর। তো সেগুলো আছে, সেগুলো দেখবো। আম, যাই হোক, এই স্টেপটা বুঝেছিস তো, এইটা কেন লিখছি? যে এইটা অ্যাকচুয়ালি আমরা ওয়াই এটা নিচ্ছি, দিয়ে আমরা টোটালটারই ওপর সাম করে দিচ্ছি যে কি কি এক্স এর হতে পারে। হুম অ্যাকচুয়ালি আমরা এইটা করতাম, কিন্তু এইটার থেকে যে এইটার জাম্পটা কন্ডিশনাল অন, মানে কি হতো আমাদের ক্লাস 12-এ আমাদের কি বলতাম যে ক্লাস 12-এ আমরা এখন করতাম ইফ এ অ্যান্ড বি আর ইন্ডিপেন্ডেন্ট, তখন আমরা কি বলতাম পি অফ এ বাই বি ইকুয়ালস টু পি অফ এ, তাই না? যেটা মানে রিজনটা হচ্ছে পি হুম অফ, হ্যাঁ। তো সেটাই, তো আমরা অ্যাকচুয়ালি সেইটাই করেছি এখানে এই জাম্পটায়। যদি এই ইভেন্টটা যদি এটার থেকে ইন্ডিপেন্ডেন্ট হয়, তাহলে এই কন্ডিশনের কন্ডিশন করে আমার কোনো কিছুই এক্সট্রা গেইন করব না, আমরা জাস্ট এটাই পাবো। তো সেটার থেকে এইটা আসে। তো আরো জিনিস হয়, কন্ডিশনাল পিডিএফ এভাবে লেখা যায় যে আহ, মানে কন্ডিশনাল পিডিএফ হলো একটা মানে র্যান্ডম পিডিএফ বলা চলে ওটাকে। যে একটা ওয়াই এর ভ্যালু যখন আমরা ফিক্স মানে একটা র্যান্ডম ভেরিয়েবলের উপর যখন কন্ডিশন করছি, তখন ওই র্যান্ডম ভেরিয়েবলটা যখন যা ভ্যালু নিচ্ছে সেইটার করেসপন্ডিংলি আমরা একটা পিডিএফ পাচ্ছি। মানে সেই পিডিএফটা অ্যাকচুয়ালি একটা র্যান্ডম পিডিএফ, মানে নট ইভেন আ ডিটারমিনিস্টিক, মানে ডিটারমাইন্ড জিনিস। মানে আমরা যেমনি কলেজে যখন আমরা এরকম লিখতাম, এরকম একটা কন্ডিশনাল পিডিএফ লিখতাম না, এটাকে আমরা কি বলতাম, এফ অফ এক্স ওয়াই ডিভাইডেড বাই এফ ওয়াই অফ ওয়াই, এইটা লিখতাম, তাই না? এই ব্যাপারটা লিখতাম হুম হুম কন্ডিশনাল পিডিএফটা। কিন্তু এটা অ্যাকচুয়ালি র্যান্ডম, এটা ফিক্স নয়। মানে ইচ টাইম এন ওমেগা রিয়ালাইজেস, ওমেগা যখন ঘটছে তখন ওয়াই অফ ওমেগা টেক সাম ওয়াই অফ ওমেগা ইজ সাম রিয়েল নাম্বার। তো এই ইচ ওয়াই ওমেগার জন্য যখন আমরা ওমেগা ফিক্স করছি, তখন এই একটা 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 করে এরকম সিডি এই পিডিএফস পাচ্ছি। প্রতিটা ওমেগার জন্য আমরা এরকম পিডিএফ পাবো, এরকম পিডিএফ পাবো। মানে এটা ইটসেলফ একটা র্যান্ডম কোয়ান্টিটি, এটার মধ্যে কোনো ডিটারমিনিস্টিক ব্যাপার নেই। কিন্তু এগুলোর সেন্স মানে পুরোপুরি সেন্স করা যায় মেজার থিওরিটিক টার্মসে, পুরোপুরি এটার পুরোপুরি এই পুরোটা জাস্টিফিকেশন দেওয়া যায়, কিন্তু সেটার জন্য কন্ডিশনাল এক্সপেকটেশন শিখতে হবে। সেটা কি যেটা কিনা মানে পরে করানো হয়, মানে একটা ইন্ট্রোডাক্টরি কোর্স পুরো শেষ হয়ে যাওয়ার পর সেকেন্ড কোর্স হয় মার্টিনগেলসের। তো মার্টিনগেলসের শুরুতে এটা করানো হয়, কন্ডিশনাল এক্সপেকটেশন কাকে বলে, যে সেটার টার্মসে মার্টিনগেলস ডিফাইন করা হয়। আর মার্টিনগেলসের পর ডিসক্রিট প্যারামিটার মার্টিনগেলের যা কনভার্জেন্স থিওরি আছে, যা যা স্ট্রং রেজাল্ট, ওগুলো মানে প্রচন্ড স্ট্রং রেজাল্ট, ওইগুলো শেখানো হয়। তো এই পার্টটা আমি অ্যাসাইড রাখছি। আর তো আজকে যেটা বলেছিলাম যে আজকে আমরা ইন্ডিপেন্ডেন্স স্টাডি।
তো আমাদের কাছে যখন একটা সিগমা মানে দুটো সিগমা অ্যালজেব্রা সাপোজ ফিক্স এ প্রবাবিলিটি স্পেস ওমেগা, এখানে সিগমা অ্যালজেব্রাটা আমি আচ্ছা ঠিক আছে, একটা বড় সিগমা অ্যালজেব্রা আমি ধরে নিচ্ছি। হ্যাঁ, একটা ফিক্স সিগমা অ্যালজেব্রা আমি ধরে নিচ্ছি ফর কনটেক্সট। এটা অ্যালজেব্রা না, কিন্তু এটা একটা সিগমা অ্যালজেব্রা। তো let f and g be two subsigma algebras of A. Then we say f and g are independent. এটার নোটেশনটা হলো এরকম, মানে ওই মানে এটা আমরা পারপেন্ডিকুলার লিখতাম যেরকম ক্লাস এতে, ছোট ক্লাসে, ডাবল পারপেন্ডিকুলার বেসিক্যালি, নট সিঙ্গেল পার্ট, দুটো পার্ট সাইন। তো এইটা দিয়ে ডিনোট করা হয় when p of a intersection b equals to p of a, p of b, p of a times p of b for all a belongs to f and b belongs to c. তো ডেফিনিশনটা ওই 12 মানে ক্লাস 12 এর ডেফিনিশনই আছে, কিছুই চেঞ্জ হয়নি। যেটা চেঞ্জ হয়েছে সেটা হচ্ছে আমরা ইভেন্টস এর বদলে আমরা এই এন্টার সিগমা অ্যালজেব্রার ইন্ডিপেন্ডেন্স এর কথা বলছি, মানে এফ আর জি দুটো। বলছি এই সাবসিগমা অ্যালজেব্রাটা কি? মানে এই দুটো সিগমা অ্যালজেব্রাস which are contained in A। আচ্ছা আচ্ছা, মানে এ একটা বড় জিনিস আছে, এর মধ্যে এটা এফ আর এটা জি ধরে এরকম কিছু ইন্টারসেকশনস থাকবে। মানে যেরকম আমরা বলি না মানে সাব কি বলে সাবস্পেস টোপোলজি হতে পারে না দুটো, এ, হুম ওই আমি একটা ফিক্স সিগমা অ্যালজেব্রা রাখছি ফর কনটেক্সট, মানে একটা প্রবাবিলিটি স্পেসের কনটেক্সটে ফেলার জন্য আমি একটা বিশাল বড় ফিক্স সিগমা অ্যালজেব্রা রেখে দিচ্ছি। মানে if you want you can take A equals to sigma of F union G, smallest sigma algebra containing F and G, if you want. তো এইটা হলো ডেফিনিশনটা। তো এবার ন্যাচারাল কোয়েশ্চেনই যেটা আসে যে এরকম ভাবে কি চেক করা সম্ভব, মানে দুটো এরকম সিগমা অ্যালজেব্রা দিয়ে দিলে প্রতিটা সেট ওরকম হাতে হাতে বসে বসে কষে এরকম বের করা কি সম্ভব যে আহ, কি বলে প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি, এ ইন্টারসেকশন বি এরকম হবে? তো সেখানে অবভিয়াসলি আমাদের একটা স্মলার ক্লাস চাই যেটা যেটা আমরা চেক করে বলতে পারবো। তো এখানেই যেটা আবার সেই মেন একটা আইডিয়া চলে আসে, থিওরেম, যেটা থিওরেম বলতে পারি এটাকে, যে ইফ S1 and S2 be pi systems that generate F and G respectively, then if P of A intersection B equals to PA PB, আচ্ছা এটাকে আমি একটা নোটেশন দিয়ে রাখছি, স্টার দিয়ে রাখছি, তাহলে বারবার এ করতে হবে। এটাকে স্টার দিয়ে দিন, PA PB for all A belongs to S1 and B belongs to S2, then F and G are independent। মানে একটা দুটো জেনারেটিং ক্লাস, এই S1 আর S2 দুটো জেনারেটরস অফ দিস টু সিগমা অ্যালজেব্রাস। তো যদি এই জেনারেটরস এর সেটগুলোর জন্য এই এই ব্যাপারটা হোল্ড করে,
where they are pi systems also, then we can say that the whole sigma algebras generated by them are independent. মানে একটা স্মলার ক্লাস অফ জিনিসকে দিয়ে আমরা বলতে পারছি এটা আরো রিয়ালিস্টিক, কারণ পাই সিস্টেমস আর ইজিয়ার টু ডিল উইথ দেন এন্টায়ার সিগমা অ্যালজেব্রাস। তো এটা কিভাবে প্রুফ করব? আমি একটা প্রুফ আমি দেখাতে চাই আর কি, যাতে মানে কনফিউশন না থাকে। তো তোর কোনো আইডিয়া আছে যে কিভাবে প্রুফ করা যায়? সিগমা অ্যালজেব্রা জেনারেটেড বাই পাই সিস্টেম নিচ্ছি, সুতরাং কিছু ইউনিকনেস অফ মেজার ওরম টাইপের কিছু আইডিয়া দিয়ে, আর অর মেবি জেনারেটেড বাই এটা নিচ্ছি, সুতরাং কাউন্টেবল ইউনিয়ন মানে নিয়ে কিছু করা যায়। মানে ইউজুয়ালি তোকে যখন একটা জেনারেটিং ক্লাস দিয়ে দেওয়া হবে সিগমা অ্যালজেব্রার, সিগমা অ্যালজেব্রাটা ওই ওরকম কাউন্টেবল ইউনিয়ন, ইন্টারসেকশন, কমপ্লিমেন্ট এইসব দিয়ে ফর্ম করা ইম্পসিবল, যদি না সেটা মানে ফাইনাইট কিছু ফাইনাইট একটা হয়। মানে যখন ওই কি বলবো একটা ফাইনাইট সেটের পাওয়ার সিগমা অ্যালজেব্রার কথা বলা হচ্ছে, তখনই একমাত্র ওরকম ওই সব নিয়ে করা সম্ভব, ওই কাউন্টেবল ইউনিয়ন ইন্টারসেকশন নিয়ে করা সম্ভব, বা ইভেন কাউন্টেবল সেটের জন্য করা সম্ভব। ইউজুয়ালি ইন জেনারেল ওরকম ভাবে সম্ভবই না অ্যাপ্রোচ করা একটা সিগমা অ্যালজেব্রাকে। এক্সপ্লিসিটলি আমি বলতে পারি না যে এফ এর এলিমেন্টস হলো এই A1 ইউনিয়ন ফাইনাইট ইউনিয়নস অফ এলিমেন্টস অফ দিস ফর্ম, মানে n such that ai in s1 and n belongs to n। এটা আমরা টোপোলজিতে যেরকম করি, যে ওপেন সেটস বলতে হলে আমরা একটা বেসিস দেওয়া থাকলে আমরা বলে দিই যে দে আর অল কি বলবো মানে আরবিট্রারি ইউনিয়নস অফ দি বেসিস এলিমেন্টস, কিন্তু কারণ এর মধ্যে অনেক কিছু থাকতে পারে, অনেক কমপ্লিমেন্ট, কিছু আছে, ইন্টারসেকশন, সেই অনেক কিছু আছে। আর মেন প্রবলেম হলো কমপ্লিমেন্টের, মানে জাস্ট কমপ্লিমেন্টেশনেরই যে কার্ডিনালিটিটা হবে। তোকে যদি বলে যে ফাইন্ড দি স্মলেস্ট কালেকশন সাচ দ্যাট কমপ্লিমেন্টস আর ক্লোজ, মানে স্মলেস্ট কালেকশন উইচ আর ক্লোজড আন্ডার দি কমপ্লিমেন্টস, তখনই তোর সেটার কার্ডিনালিটি মানে 0 1 টু দি পাওয়ার ইনফিনিটি হয়ে যাবে। যেহেতু কমপ্লিমেন্ট নিচ্ছি মানে মানে একটা সেটের কমপ্লিমেন্ট এ কে আমি যদি জিরোর সাথে আইডেন্টিফাই করি, আর এ কমপ্লিমেন্টকে যদি আমি ওয়ানের সাথে আইডেন্টিফাই করি, তো এরকম এই বাইনারি এরকম কম্বিনেশনস নিতে নিতেই তোর মানে 0 1 টু দি পাওয়ার ইনফিনিটি কার্ডিনালিটি চলে আসবে, উইচ ইজ বেসিক্যালি আর কন্টিনিউয়াম। একটা অ্যাপ্রোচ বলবো, হ্যাঁ, মানে এই এইটার জন্য হচ্ছে, ঠিক আছে, S1 ইউনিয়ন S2 এটার জন্য হচ্ছে, তাই হ্যাঁ, তো? হ্যাঁ। তো আমি আর একটা কালেকশন ডিফাইন করতে পারি, হুম। যেটার জন্য বল এইটা কি হবে, এইটার বল জন্য মানে পুরোটা। মানে বুঝতে পেরেছো, একটা কালেকশন আমি নতুন ডিফাইন করতে পারি, হুম, যেটার মধ্যে অবভিয়াসলি S1 আর S2 এলিমেন্ট গুলো তো স্যাটিসফাই করছে এই প্রপার্টিটা, হুম। বাট স্টিল আরো কিছু মেবি ওটা হতে পারে। দেন আমি দেখাতে পারি যে সিগমা অ্যালজেব্রা জেনারেটেড বাই লেফট হ্যান্ড সাইড, মানে দুই সাইড থেকে আমি সাবসেট দিয়ে সেটাকে সিগমা অ্যালজেব্রাটা ওর মধ্যেই থাকবে। হ্যাঁ, তো আইডিয়াটা ঠিক আছে, কিন্তু মানে তুই দুটো স্টেপ একসাথে জাম্প করছিস। মেন ব্যাপার হচ্ছে যে আমাদের ফার্স্ট যেটা শো করা উচিত সেটা হচ্ছে ডাজ, মানে যখন আমাদের এইটা দেওয়া আছে, এই ব্যাপারটা দেওয়া আছে, ক্যান উই সে দ্যাট পি অফ এই মানে ফর এ পি অফ এ ইন্টারসেকশন বি ইকুয়ালস টু পি এ পি বি ফর অল এ বিলংস টু এফ অ্যান্ড বি বিলংস টু এস টু। এই জাম্পটাই কি আমরা আদৌ করতে পারি প্রথমে? আমাদের যেটা না, দেখাতে হবে টু শো
P of A intersection B equals to PA PB for all A belongs to F, B belongs to G. তো এই জাম্পটাই কি আমরা প্রথমে করতে পারি? এই জাম্পটা আমাদের মানে যদি এই পুরো জিনিসটা ট্রু হয় তাহলে এইটাও তো ট্রু হওয়া উচিত। কিন্তু ক্যান উই মেক দিস জাম্প? মানে আমাদের প্রথম স্ট্র্যাটেজি হওয়া উচিত যে এই জাম্পটা কি করে করব সেইটা ট্যাকেল করা। এই জাম্পটা এইটা হয়ে গেলে পরেরটা সেম প্রসেসিং হ্যাঁ হবে। সিমেট্রি দিয়ে আমরা ইউজ করতে পারবো। তো ওই গুড সেটস প্রিন্সিপাল যেটা বলেছিলাম, so consider কি লেটার দেবো, m equals to a in f such that p of first fix b, fix a set b in s2. So let m equals a in f such that p of a intersection b equals to pa pb. আমরা m এর ব্যাপারে কি বলতে পারি? m এ অলরেডি কি একটা কালেকশন কন্টেন্ট আছে? S1 টা So s1 is contained in নন m, এমটি। ঠিক আছে? তো এবার মানে এখানে f আর g জেনারেট করছে, মানে f আর s1 f কে জেনারেট করছে, মানে f ইকুয়ালস টু সিগমা অফ s1, কিন্তু জাস্ট আমি ওয়ার্ডে লিখেছি আর g ইকুয়ালস টু সিগমা অফ s2। ওকে, তো s1 কন্টেন্ট করছে, তাহলে আমাদের কি দেখাতে হবে? আমরা কি করি এরকম বুটস্ট্র্যাপ প্রিন্সিপালে দেখানোর জন্য যে যখন মেজারেবিলিটি দেখাই কোনো ফাংশনের, আমরা একটা ক্লাস আমাদের দেওয়া থাকে ওটার জন্য এ করে, আমাদের পুরো সিগমা অ্যালজেব্রাটার জন্য দেখানোর জন্য কি করি? আমরা চেষ্টা করি যে এম একটা সিগমা অ্যালজেব্রা এটা শো করা। হ্যাঁ, এমটা এমনিও সাবসেট অফ এফ আবার। হ্যাঁ, তো তার মানে বাই ডেফিনেশন দেন m equals to f, because f equals to sigma of s1. So if m is a sigma algebra containing smallest sigma s1, algebra, তো তাই জন্য f would be contained in m, আর obviously m is contained in f, তাই না? তো we need to show m is a sigma algebra. তো কিভাবে করব সেটা? ধরে নে আমাদের কাছে a1 আর a2 দেওয়া আছে। Suppose a1 a2 belongs to n, then can we say p of a1 intersection a2 intersection b equals to p of a1 intersection a2 p of b? এটা কি বলতে পারবো? মানে এটা চেক করে দেখতে হবে। একবার চেষ্টা কর, এবার করে একটু হ্যাঁ, একবার চেষ্টা কর চেক হচ্ছে কিনা। মানে এটা হোল্ড করছে, মানে এটা জাস্ট আমি সিগমা অ্যালজেব্রাও ভুলে, আমি জাস্ট অ্যালজেব্রা হবে কিনা সেটা চেক করতে বলছি। মানে a1, মানে we want, মানে can we say that a1 intersection a2 is contained in m?
জাস্ট আমি অ্যালজেব্রা হবে কিনা তাই আমি চেক করতে বলছি, বা পাই সিস্টেম হবে কিনা তাই আমি চেক করতে বলছি। একবার লিখে চেষ্টা কর এটা দেখানো যায় কিনা। হচ্ছে? করছি একবার। এবার আর একটু ডিসিশন সেটস নিয়ে স্টার্ট করেছি, তাই তো? না, জাস্ট আমি বলছি যে মানে আমাদেরকে তো দেখাতে হবে এমটা একটা সিগমা আচ্ছা আচ্ছা অ্যালজেব্রা। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। হুম হুম। আমি জাস্ট জিজ্ঞেস করছি এটা অ্যালজেব্রা কিনা সেটাই কি তুই দেখাতে পারবি কিনা, মানে ফাইনাইট ইন্টারসেকশনে ক্লোজড কিনা সেটাই তুই দেখাতে পারবি কিনা, আমি জাস্ট এটা জিজ্ঞেস করছি। আমি আমি থামিয়ে দিই তোকে, এটা এরম ভাবে হবে না, উই ক্যানট। তাই নাকি? দুবার বি ইন্টারসেকশন লিখে মানে সম্ভবই না, ডিসজয়েন্ট হলে হয়তো। সম্ভবই না এরম ভাবে করা। কিন্তু থিওরেম যেহেতু লিখেছি সেহেতু ট্রু তো হওয়া উচিত, নাহলে আর থিওরেম লিখে লাভ কি হতো। আমি বলছি যে হাতে কষে এইটা এরকম দেখানো সম্ভবই না, এই জিনিসটা জীবন বেরিয়ে যাবে, সম্ভবই না এরকম ভাবে দেখা। তো কি করা যাবে? আচ্ছা, তো কি করা যেতে পারে? এমনিতে ওই পাই ল্যামডা থিওরেম এরকম কিছু হ্যাঁ, ইউজ করতে হবে নাকি? we show m is a lambda system। তাহলে তাহলে we have যে m is contained in the lambda system, or rather the lambda system generated by, if we show this, if we show that m is a lambda system, then the lambda system generated by s1 will be contained in m। হুম। but এটা কি, এটা equal to sigma of s1, because s1 is a pi system by pi lambda theorem। এই স্টেপটা হলো pi lambda theorem। বেসিক্যালি হুম হুম।
তাহলে আমরা পাবো যে m equals to a। ল্যামডা সিস্টেম শো করাটা ইজি। সাপোজ a and c belongs to m such that a is contained in c, then we have p of c minus a intersection b equals to p of হচ্ছে না কি লিখবো ভাবলাম। So we have p of a intersection b equals to pa pb আর p of c intersection b equals to pc pb। দেন এই দুটোর থেকে আমি মাইনাস করছি। এটা যদি ইকুয়েশন 1 বলি আর এটাকে যদি আমি ইকুয়েশন 2 বলি, if I do 2 minus 1, then we get p of c intersection b minus p of a intersection b equals to p of c minus p of a times pb। But এইটা this equals p of c minus a intersection b, এটা জাস্ট ইউনিয়ন, যেটা ডিসজয়েন্ট ইউনিয়নের যে কেসটা, and this equals p of c minus a times p of b। তার মানে c minus a belongs to m। আবার if an increases to a, then p of an intersection b increases to p of a intersection b। এটা জাস্ট কি বলে মনোটোন কনভার্জেন্স থিওরেম, বা জাস্ট যেটাকে আমরা এ বলি কাউন্টেবল অ্যাডিটিভিটি অফ মেজার বা কন্টিনিউইটি অফ মেজার যেটাকে বলা হয়। আবার p of but this equals to p of p of an times p of b, and this increases to p of a p of b। তাহলে guys a belongs to n, so m is a lambda system। তাহলে আমরা কি পেলাম? we have shown ফর মানে আমরা বি কে আমরা একটা ফিক্স সেট নিয়েছিলাম, বাট এটা তো জেনারিক, আমরা একটা ফিক্স মানে একটা এমনি সেট নিয়েছিলাম, মানে বি কে আরবিট্রারি সেট ইন S2 নিয়েছিলাম। তো উই ক্যান সে দ্যাট উই হ্যাভ শোন ফর অল a belongs to f and b belongs to S2, p of a intersection b equals to p of a p of b। The next step, fix a in f and consider m dash equals to b belongs to g such that p of a intersection p of b equals to pa pb। তাহলে আমরা কি পাচ্ছি? by part 1 we have that S2 is contained in m dash। So similarly m dash is a lambda system, same proof, মানে কিছুই ডিফারেন্স নেই, জাস্ট এই ইনক্রিজিং এই সব ব্যাপারগুলো। Similarly m dash is an lambda system implies m dash equals to g। So for all a
B. For all AB we have P of A intersection P of A intersection B equals to PAP. তো বোঝা গেল প্রুফটা কি হলো? এক মিনিট, এই শেষের দিকটা একটুখানি হ্যাঁ, আমি আরেকবার কেটে গেছিল। বুঝিয়ে দিচ্ছি। আমরা প্রথমে কি দেখালাম? আমরা প্রথমে একটা বি কে ফিক্স করলাম S2 এর মধ্যে, ঠিক আছে? দিয়ে আমরা দেখালাম যে ফর অল A belongs to F, P of A intersection B equals to P of A P of B. এই অবধি ঠিক ছিল। হুম হুম কিন্তু আমরা বি কে তো আমরা আরবিট্রারি একটা সেট নিয়েছি, আমরা তো বি কে কোনো স্পেশাল সেট নিইনি। তো আমরা বলতে পারি যে ফর অল বি বিলংস টু S2 and A belongs to F, P of A intersection B equals to P of A P of B, because B was fixed arbitrarily here. B was fixed arbitrarily here. মানে যে কোনো S2 এর একটা B এর জন্য P of A intersection B equals to P of A P of B for all A belongs to F. তার মানে যে কোনো B এর জন্য এটা হোল্ড করছে, তার মানে সব B এর জন্যই হোল্ড করবে। তার মানে for all A belongs to F and all A belongs to B, P of A intersection B equals to P of A P of B. বোঝা গেছে? হুম তাহলে নেক্সট স্টেপে আমরা কি করলাম? আমরা A কে ফিক্স করলাম, একটা A কে আমরা ফিক্স করলাম, দিয়ে আমরা বলছি যে কনসিডার দি কালেকশন অফ সেটস বি ইন জি, মানে আমরা অল বি ইন S2 এর জন্য আমরা শো করেছি। এবার আমাদের নেক্সট জাম্পটা কি হওয়া উচিত? যে আমরা শো করব যে যে দিস রিলেশন এই যে এই রিলেশনটা, দিস শুড হোল্ড ফর অল বি ইন জি, নট মিয়ারলি ইন S2। তো তার জন্য আবার আমরা সেম ট্রিকটাই অ্যাপ্লাই করব, যে আমরা m dash define করব for all b in G such that P of A intersection P of B equals to PA PB, but we have already shown this thing, তার মানে আমরা অলরেডি দেখিয়ে দিয়েছি যে for all b in S2 we have P of A intersection B equals to P of A P of B, ঠিক আছে? হুম তার মানে S2 is contained in m dashed, বিকজ আমরা দেখিয়ে দিয়েছি ফর অল বি ইন S2 এটা হোল্ড করছে, ঠিক আছে? হুম দেন ওটা ল্যামডা আবার সিস্টেম দেখাবো হবে। আমরা এটা ল্যামডা সিস্টেম, সেহেতু m dash equals to G। তা আমরা পুরোটাই পেয়ে গেলাম। ফর অল এ বি P of A intersection P of B equals to P of A P of B। দুটো ধাপে এগোলাম প্রুফটায়। পাই ল্যামডা হুম থিওরেমের প্রুফও এই এক্স্যাক্ট এইভাবেই করা হয়, অলমোস্ট এক্স্যাক্ট হ্যাঁ, এইভাবে। এই দুটো কালেকশন নিয়ে দেখি। এই দুটো জাম্প, এটা একটা ট্রিক, এটা মানে মেজার থিওরি, এই মানে এইসব এই সিগমা অ্যালজেব্রা জাতীয় জিনিসের সবকিছুই ট্রিক্স, সেট থিওরেটিক ট্রিক্স, কিছুই নতুন কিছু নেই। তো তো এটাকে আমরা মানে ইন্ডাকটিভলি উই ক্যান এক্সটেন্ড দিস, যে ইন্ডাকটিভলি উই ক্যান সে if S1 up to Sn are pi systems that generate F1 up to Fn, then if P of A1 intersection P of An equals to this product of k equals to 1 to n P of Ak for all Ak belongs to Sk,
then FKs are mutually independent. ঠিক আছে? এটা হুম, জাস্ট এটারই আমি ফাইনাইটলি মেনি কেসে আমি এক্সটেন্ড করলাম। এটাও মনে কর 12 এও এটাই ছিল। যদি ৩ টে ইন্ডিপেন্ডেন্ট হুম, ইভেন্ট হুম, হয় তাহলে ওটারই প্রোডাক্ট হয়ে যাচ্ছে। ৫ টা হলে ৫ টা। তো এটার একটা corollary বলা চলে যে if GI be sigma algebras বা be independent sigma algebras, মানে ইন্ডিপেন্ডেন্ট যখনই আমি বলবো যে একটা মোর দ্যান 2 এর কালেকশনকে, তখন আমরা বুঝে নেব যে ওগুলো মিউচুয়ালি ইন্ডিপেন্ডেন্ট। মানে any finite many collections এই ধরনের জিনিসটা স্যাটিসফাই করবে। মানে যদি আমি জি, এটা যদি ইন্ডেক্স বাই ন্যাচারাল নাম্বারস হতো, আইটা যদি ন্যাচারাল নাম্বারস হতো, তাহলে আমরা বলতাম যে দে আর বাই ইন্ডিপেন্ডেন্স উই মিন দ্যাট ফর এনি জি1 আপ টু জিএন উই হ্যাভ দ্যাট পি অফ a1 intersection dot 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 an equals to product of p of a1 up to an for all n, for all finitely many such things. তো এটাকে আমরা মিউচুয়াল ইন্ডিপেন্ডেন্স হিসেবে বলবো যে এনি ফাইনাইটলি মেনি কম্বিনেশনস আর ইন্ডিপেন্ডেন্ট। এটা ঠিক আছে তো? বোঝা গেছে তো? হুম, হুম, তাহলে let gi I in I be independent, I not necessarily countable, but we consider if a partition, finite partition of I, that is consider j1 up to jk such that ji intersection jj is phi, মানে ji's are disjoint, they are mutually disjoint, and union মানে এটা disjoint union লিখতে পারি, union I equals to 1 to k, ji equals to I, জাস্ট I কে আমি এটা আমার টোটাল I কে আমি বাস ভাগ করছি ফাইনাইটলি মেনি পার্টিশন সেটে। So then we can say if hi equals to sigma of union j in ji uh, g gj, মানে আমরা জাস্ট J1, মানে যদি আমি H1 কনসিডার করি, আমরা জাস্ট J1 এ যে ইন্ডিসেস গুলো আছে I এর, মানে যে J1 এ যা কন্টেন্ট আছে সেইগুলোর আমি ইউনিয়ন নিচ্ছি, সেইগুলোর ইউনিয়ন নিয়ে সেটার মানে স্মলেস্ট সিগমা অ্যালজেব্রা কন্টেনিং দ্য ইউনিয়ন আমি কনসিডার করছি। দেন HIs are sigma algebras, you can say that HI are independent sigma algebras. তো আমি এক্সপ্লেন করছি স্টেটমেন্টটা আরেকবার। আমি জি, মানে আই আমার একটা একটা কালেকশন, আরবিট্রারি কালেকশন অফ সিগমা অ্যালজেব্রাস আমার কাছে দেওয়া আছে যেগুলো কিনা ইন্ডিপেন্ডেন্ট। আমি আমার যে ইন্ডেক্সিং সেট সেটাকে আমি পার্টিশন করলাম J1 আপ টু jk তে, সাচ দ্যাট এগুলো ডিসজয়েন্ট আর এটার ইউনিয়নটা I।
দিয়ে আমরা এই যে এই J1 এ যা যা ইন্ডিসেস গুলো আছে সেটার ওপর আমরা ইউনিয়ন নিচ্ছি GJ এর, সেটা করে একটা কালেকশন পাচ্ছি আমরা, সেটার সিগমা অ্যালজেব্রা জেনারেটেড বাই দ্যাট সেটা কনসিডার করছি। দিয়ে আমরা বলছি যে এই যে এইচ আই গুলো পাচ্ছি, মানে H1 আপ টু HK যেগুলো পাবো, H1 আপ টু HK আর ইন্ডিপেন্ডেন্ট। এটা বোঝা গেছে? হুম মানে যদি আমার একটা এক্সাম্পল দিতে হয়, যে সাপোজ আমার কাছে G1 G2 G3 আর G4 আছে, ঠিক আছে, চারটে ইন্ডিপেন্ডেন্ট সিগমা অ্যালজেব্রা। আমি বলছি যে G1 ইজ দি, আমি যা বলেছিলাম যে ইনটুইটিভলি ভাবতে গেলে আমরা অ্যালজেব্রাদের সবসময় স্টোর হাউসেস অফ ইনফরমেশন হিসেবে ভাববো। ইনফরমেশনের কিউমুলেশন, ইনফরমেশনের যে একটা এন্টায়ার ডেটাবেস যে তৈরি হচ্ছে সেটা ভাববো। আমি জি ওয়ান ধরে নে আমায় বলছে যে ধরে নে G1 আমায় সাপ্লাই দিচ্ছে ম্যাচেস, ফিক্সচার্স, পয়েন্টস অফ মোহনবাগান। ঠিক আছে, G1 এ আমার এই সব ইনফরমেশন একত্রিত করা, মোহনবাগানের কবে নেক্সট খেলা, কত পয়েন্ট হয়েছে লিগে, কত কি স্ট্যান্ডিং, এইসব কন্টেন্ট আছে, কি কি প্লেয়ার এলো, কি কি প্লেয়ার গেল, এইসব আমার ইনফরমেশন দেওয়া আছে। G2 তে আমার দেওয়া আছে কি কি নতুন থিওরেম বেরোলো, থিওরেমস, রিসার্চ, রেজাল্টস ইন ম্যাথমেটিক্স। ঠিক আছে, G3 তে আমার দেওয়া আছে যা যা বিভিন্ন স্টেটের যা ভোটিং পোলস হচ্ছে, কোন কোন পলিটিশিয়ান কার স্পিচে কি বললো, মমতা কি বললো, হাম্বা হাম্বা, মমতা হাম্বা হাম্বা কি বললো, অরবিন্দ কেজরিওয়াল কি বললো, মোদি কি ওয়াহ মোদিজি ওয়াহ করলো, এইসব আছে। আর আরেকটা কালেকশন G4, যেটাতে আম, যেটাতে কি আর কি হতে পারে, পুরোপুরি আনরিলেটেড, মানে এটাতে এইসব এই আহ, বিভিন্ন যে ব্ল্যাক হোলস আছে ইউনিভার্সে সেই সবের ব্যাপারে, স্টার্স, গ্যালাক্সিস, এইসবের অবজারভেশন এনকোডেড আছে G4 এর মধ্যে। তো আমরা রিজনেবলি অ্যাজিউম করতে পারি যে G1 এর আউটকাম G2 র, মানে এগুলো সবই ইন্ডিপেন্ডেন্ট পিসেস অফ ইনফরমেশন, মানে একটার এফেক্ট অন্যটার ওপর এফেক্ট দেওয়ার কথা না। এগুলো আমরা রিজনেবলি অ্যাজিউম করতে পারি তো, যে G3 তে কি হচ্ছে সেটা G1 এর জন্য আমার এফেক্ট করার কথা না, অ্যাজিউম করতে পারি। আহ, কি ভয়েস চলে গেছিল আমার? হ্যাঁ, আচ্ছা, ওই আমার স্পিকারটা একটু ডিসকানেক্টেড হয়ে গেছিল। হ্যাঁ, তো আমরা এগুলো রিজনেবলি আমরা বলতে পারি এগুলো ইন্ডিপেন্ডেন্ট। তাহলে থিওরেমটা যেটা বলছে যে সিগমা অফ G1 ইউনিয়ন G2 ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ সিগমা অফ
G3 ইউনিয়ন G4, যেহেতু এগুলো আমি ফাইনাইটলি পার্টিশন করলাম, 1 2 3 4 কে আমি 1 2 আর 3 4 এ পার্টিশন করলাম, আমি বলছি এগুলো ইন্ডিপেন্ডেন্ট। তো এটা একটা ইনটুইটিভ ওয়ে এটা ভাবার, মানে যখন আমায় কিছু অ্যাপ্লাই করতে দেওয়া হবে, যখন আমরা বড় বড় জিনিস নিয়ে যখন ডিল করব, যখন ব্রাউনিয়ান মোশনস নিয়ে ডিল করব বা আরো যা যা জিনিস হবে, তখন আমরা মাথার পেছনে আমাদের এই ইনটুইশনটা থাকা উচিত যে একটা ব্রাউনিয়ান মোশন কখন, ব্রাউনিয়ান মোশন কতটা কত ম্যাক্সিমাম অ্যাকোয়ার করলো ইন ইন্টারভাল 0 1, আর কতটা ম্যাক্সিমাম অ্যাকোয়ার করলো ইন ইন্টারভাল 10 to 11, এই দুটো ইন্ডিপেন্ডেন্ট হওয়া উচিত, এ দুটো শুড বি ইন্ডিপেন্ডেন্ট অফ ইচ আদার। এই ধরনের মানে তখন আমাদের ইনটুইশনটা অনেক বেশি কাজে দেবে দেন এই মানে এরকম একটা রিগোরাস, মানে এরকম কি বলবো, এরকম এই ইন নোটেশন ওরিয়েন্টেড হাবিজাবি। তো when we talk about independence of random variables, say x and y, we mean sigma of x independent of sigma of y, ঠিক আছে? তো এবার কোয়েশ্চেন হচ্ছে যে সাপোজ x1 has distribution mu1 and y1 and y, হ্যাঁ, sigma algebra generated by x is independent of sigma algebra generated by y, মানে আমরা ইন্ডিপেন্ডেন্সটা তো আমরা ইন্ডিপেন্ডেন্স অফ সিগমা অ্যালজেব্রাস আমরা ডিফাইন করলাম, তাই না? তো আমরা অ্যাকচুয়ালি বলতে চাই সিগমা অফ এক্স ইন্ডিপেন্ডেন্ট অফ সিগমা অফ, মানে মানে আবার ইন্টুইশনটা ওটাই যে এক্স এর ওপর যা যা ইনফরমেশন ডিপেন্ডেন্ট আছে সেগুলো শুড বি ইন্ডিপেন্ডেন্ট অফ দি ইনফরমেশন ডিপেন্ডেন্ট অন ওয়াই, মানে ইনফরমেশন গট ফ্রম ওয়াই should be independent of the information gotten from information got from x, এটাই মানে যতই এটা রিগোরাস ডেফিনিশন হোক না কেন, এটার পেছনে যে ইনটুইশনটা আছে সেটা খুব ইম্পর্টেন্ট, যে আলটিমেটলি সবই ওই ইনফরমেশনসের টার্মসে আমাদের ভাবতে হবে যে এক্স মানে যদি আমি মানে ফর এক্সাম্পল আমি যদি এক্স ইন্ডিপেন্ডেন্ট অফ ওয়াই বলি, তাহলে আমি তো একটা এক্স এর যদি একটা ফাংশন নিই এফ অফ এক্স নিই, তাহলে আমরা তো এটাও আমরা বলতে পারবো যে এফ অফ এক্স ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ ওয়াই, তাই না? তো এটাই এটার মানে যে বিকজ এফ অফ এক্স ইজ অলসো সিগমা এক্স মেজারেবল, মানে সিগমা এক্স এ যা যা জিনিস থাকবে, হ্যাঁ সিগমা অফ এক্স হচ্ছে, হ্যাঁ 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 সিগমা অ্যালজেব্রা, হ্যাঁ মানে স্মলেস্ট সিগমা অ্যালজেব্রা, ফনেস্ট স্মলেস্ট সিগমা অ্যালজেব্রা উইচ মেক্স এক্স অ্যাজ আ ম্যাপ ফ্রম, হ্যাঁ which makes x measurable, smallest sigma algebra on omega, হ্যাঁ হ্যাঁ। তো মানে আমি যদি অ্যাজিউম করি যে x is independent of y, তাহলে আমি তো এটাও বলতে পারি x is independent of y squared, তাই না? বা x is independent of e to the power y, এগুলো তো বলা যায়। মানে x যদি y এর থেকে ইন্ডিপেন্ডেন্ট হয়, তাহলে x should be independent of e to the power y, y square, বা in general we can say
x is independent of f of y for all f Borel measurable. তো ইনটুইটিভলি আমাদের যখন ভাবতে হবে তখন আমরা এটাই মিন করব যে এক্স যা যা ইনফরমেশন যেগুলো কিনা ডিপেন্ডেন্ট অনলি অন ওয়াই, সেইগুলো শুড বি ইন্ডিপেন্ডেন্ট অফ দি ইনফরমেশন উইচ আর ডিপেন্ডেন্ট অনলি অন এক্স। এটাই মানে ভাবতে হবে এইভাবে। ঠিক আছে, বোঝা গেছে? যে আমি যদি বলি যে এক্স ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ ওয়াই, তো actually what this means is that the informations মানে যা যা এক্স যা যা জিনিস ডিটারমাইন করছে, মানে যা যা জিনিস শুধু এক্স এর দ্বারাই ডিটারমাইন্ড হয়, সেগুলো শুড বি ইন্ডিপেন্ডেন্ট অফ যা যা জিনিস যেগুলো ওয়াই এর দ্বারা শুধুমাত্র ওয়াই এর দ্বারা ডিটারমাইন্ড হয়। এইটার মানেটা এটা সিগমা এক্স ইন্ডিপেন্ডেন্ট অফ সিগমা ওয়াই, এটার ব্যাকগ্রাউন্ডের মানেটা এটা। যে আমার যদি এক্স মানে এক্স যদি আমায় বলে দেয় যে কালকে বাড়ি থেকে ছাতা নিয়ে বেরোতে হবে কিনা, আর ওয়াই যদি আমায় বলে যে ইংল্যান্ড অস্ট্রেলিয়ার কত রান হয়েছে, তো শেষে কি রেজাল্ট চলছে, তাহলে আমরা বলতে পারি যে এই যে বাড়ি থেকে ছাতা নিয়ে বেরোবো কিনা, বা কাল বৃষ্টি হবে কিনা, বা এই যে 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 ইনফরমেশন আমায় এক্স জানাচ্ছে, সেগুলো ইংল্যান্ড আর অস্ট্রেলিয়ার খেলার সাথে ইন্ডিপেন্ডেন্ট। এটাই মানে এটাই। ঠিক আছে, বোঝা গেছে? তো আমি এবার একটা জেনারেল কোয়েশ্চেন করছি, আমি এবার ওইসব ইন্টুইশন ছেড়ে এবার রিগরে ঢুকছি। সাপোজ x has distribution mu and y has distribution nu. So can we find a probability space on which we can define random variables x1 and x2 such that x1 has distribution mu and x2 has distribution nu? এটাকে কিছু কিছু সময় এরকমও লেখা যায়, x has same distribution, এই d মানে distribution, x1 has same distribution as x and x2 has same distribution as y. মানে এটাই যে দুটো ডিস্ট্রিবিউশন সেম, মানে দুটো র্যান্ডম ভেরিয়েবল ডিস্ট্রিবিউশনালি দুটো হচ্ছে সেম। তো ক্যান উই ফাইন্ড এ প্রবাবিলিটি স্পেস অন উইচ, এটা কি মানে ব্রডার কোয়েশ্চেনটা হলো, ক্যান উই অ্যাট অল rigorously define independent random variables? So answer is yes. কি করব, যদি x1 টা হ্যাঁ and x1 independent of x2, হ্যাঁ হ্যাঁ। তো ক্যান উই ডু দ্যাট মানে এক্স আর ওয়াই আমি জাস্ট লিখেছি, মানে উই ক্যান জাস্ট ওয়ার্ক উইথ মিউ অ্যান্ড নিউ, এক্স আর ওয়াই র্যান্ডম ভেরিয়েবলের সাথে ইকুয়েট করার জন্য লিখেছি। যাই হোক, তো আনসার ইজ ইয়েস। তো সাপোজ
x was defined, মানে x যদি আমি ধরে নিই যে ওমেগা ওয়ান এফ ওয়ান পি থেকে ডিফাইন টু আর, and y was defined on omega 2 f2 p থেকে আর, বা p1 আর p2 ধরে নিই। বা এটাকে আমি যদি p1 আর p2 যদি বলি, আর p1 আর p2 are both probability measures. So suppose x1 was defined from this to this and y was defined from this to this, তাহলে আমরা কি করব, আমরা সিম্পলি ওমেগা 1 ক্রস ওমেগা 2 নেব, সিগমা অ্যালজেব্রা কি নেব, প্রোডাক্ট সিগমা অ্যালজেব্রা, ব্যাস কাজ শেষ। আর কিছু করতে হবে না, কারণ উই অলরেডি নো ফ্রম মেজার থিওরি দ্যাট প্রোডাক্ট মেজার্স এক্সিস্ট। দুটো মেজার স্পেস দেওয়া থাকলে, দুটো মেজার স্পেসে দুটো প্রোডাক্ট দেওয়া থাকলে আমরা প্রোডাক্ট মেজার ডিফাইন করতে পারি। দিস ইজ এনাফ। সেটার কারণ p1 ক্রস p2 অফ, মানে এই p1 ক্রস p2 কে আমি p লিখছি, p অফ a ইন্টারসেকশন b, বা অ্যাকচুয়ালি এখন আর a ইন্টারসেকশন b ওরকম লেখা যাবে না, এখন যেটা করতে হবে মানে বাট মানে আমি জাস্ট স্পেসটা ডিফাইন করলাম, বাট হোয়াট আর দি র্যান্ডম ভেরিয়েবলস, মানে x1 আর x2 কে আমরা কি নেব, মানে ক্লেম দ্যাট if we define x1 to be the projection projection from omega 1 cross omega 2 to omega 1, হ্যাঁ আমি জাস্ট যদি পাই 1 প্রজেকশন পাই 1, হ্যাঁ তো x1 টা হচ্ছে জাস্ট এই প্রজেকশনটা, জাস্ট এই প্রজেকশন ম্যাপটা, আর x2 হচ্ছে আমি ডিফাইন করছি x1 আর x2 কে। So claim is that claim if x1 is defined like this and x2 is defined like this, then x1 has same distribution as x, বা আমরা এইভাবেও লিখতে পারি যেটাকে x1 has distribution mu and x2 has distribution y, it's the same as writing x1 has distribution mu. সেটা কেন, এটা কেন, তো তো কিভাবে আমরা মানে ডিস্ট্রিবিউশন ইকুয়াল দেখাতে গেলে আমরা কি করব, আমরা জাস্ট we take a belongs to Borel sigma algebra of R, we can x1 inverse of a, এটার we want to show that p of x1 inverse of a equals to mu of a, তাই না, এটাই তো ডেফিনিশন ডিস্ট্রিবিউশনের, এটাই দেখাতে চাই আমরা, বাট x1 কে আমি নিয়েছি প্রজেকশন, অ্যাকচুয়ালি একটা যা এ পয়েন্ট
আহ, একটা স্লাইড, একটা টেকনিক্যাল একটা পয়েন্ট আছে যেটা কিনা যেটা কিনা যে এক্স ওয়ান আর এক্স টুটা ওমেগা ওয়ান ক্রস ওমেগা টু থেকে ওমেগা ওয়ানে ডিফাইন্ড হচ্ছে, বাট উই ওয়ান্ট র্যান্ডম ভেরিয়েবল। তো তার জন্য এই প্রোডাক্ট এরকম না কনসিডার করে ইটস বেটার টু কনসিডার ডিস্ট্রিবিউশনস। দাঁড়া, এক সেকেন্ড আমি একটু নিজেই ভেবে নিই ব্যাপারটা। হুম, সো এখানে এটা নেওয়া উচিত পাই ওয়ান অফ এক্স আর পাই টু অফ ওয়াই। সরি, উল্টোটা উল্টোটা শুড টেক এক্স অফ পাই ওয়ান আর ওয়াই অফ পাই টু। মানে ব্যাপারটা হচ্ছে এক্স ওয়ানটা আমি যদি পাই ওয়ান নিই তাহলে এক্স ওয়ান ইজ ডিফাইন্ড ফ্রম ওমেগা ওয়ান প্লাস ওমেগা টু টু ওমেগা ওয়ান। আর আমাদের এখানে একটা আছে এক্স, এটা আমি এখানে দিয়েছি, এক্স ফ্রম ওমেগা ওয়ান টু আর। ঠিক আছে, ঠিক আছে, এটা এইটা ঠিক আছে তো, এক্স ওয়ান ফ্রম ওমেগা ওয়ান। তো তার মানে আমরা উই শুড কনসিডার দি র্যান্ডম ভেরিয়েবলস টু বি, যদি আমি ওমেগা ওয়ান ক্রস ওমেগা টু থেকে আর এ ডিফাইন করতে চাই, we should first go to omega 1 by projection and then go to r by x, যেটা অলরেডি আমার ম্যাপটা যেটা গিভেন আছে। এটা লিখছি আমি ওই অ্যালজেব্রার কমিউটেটিভ ডায়াগ্রাম হিসেবে, কিন্তু অ্যাকচুয়ালি কমিউটেটিভ ডায়াগ্রাম না, কিন্তু এখানে কোনো ইউনিভার্সাল প্রপার্টির বলে কোনো মানে নেই। যদি না তুই বলতে চাস যে প্রোডাক্টের যে ইউনিভার্সাল প্রপার্টি, মানে ক্যাটেগরিক্যাল প্রোডাক্ট যেটাকে বলে, সেটার যে ইউনিভার্সাল প্রপার্টি, সেটা মানে তুই যদি ইউজ করতে চাস তো করতে পারিস, কিন্তু এটা দিস শুড নট বি ইন্টারপ্রেটেড অ্যাজ এ কমিউটেটিভ ডায়াগ্রাম, দিস শুড বি ইন্টারপ্রেটেড অ্যাজ কম্পোজিশন অফ ফাংশনস। তো আমাদের এইটা দেখাতে হবে, পি অফ এক্স ইনভার্স অফ এ ইকুয়ালস টু মিউ অফ এ। তাহলে পি অফ এক্স ইনভার্স অফ এ কি হবে, পাই ওয়ান ইনভার্স অফ এক্স ইনভার্স অফ এ হবে। এক্স ওয়ান ইজ এক্স অফ পাই ওয়ান, তো এক্স ওয়ান ইনভার্স হচ্ছে পাই ওয়ান ইনভার্স অফ এক্স ওয়ান ইনভার্স অফ এ, which is just, আর পি কে আমি কি নিয়েছি, পি ওয়ান ক্রস পি টু, পি ওয়ান মানে প্রোডাক্ট মেজারটা, পি ইকুয়ালস টু পি ওয়ান ক্রস পি টু, জাস্ট প্রোডাক্ট মেজার অফ এক্স ইনভার্স অফ এ ক্রস ওমেগা টু। এই স্টেপটা বোঝা গেছে? প্রজেকশন ইনভার্স নিচ্ছি,
আমি এটা তো ডিফাইন। হুম, এটা ঠিক আছে তো? বুঝতে পেরেছিস তো? মানে পাই ওয়ান ইনভার্স নেওয়া মানে কি, ওই সেটটা টাইমস আর, বা যেটা হয়, যেটা প্রোডাক্টে এই প্রজেকশন, এই প্রজেকশনের ইনভার্স যেটা হয়। বাট এটা বাই ডেফিনিশন কি হবে? এটা হলো বাই ডেফিনিশন অফ প্রোডাক্ট মেজার। এগুলো হলো সিলিন্ডার সেটস গুলো, বাই ডেফিনিশন অফ প্রোডাক্ট মেজার, which is নাও। এবার আমি কি নিয়েছিলাম, এক্স ওমেগা ওয়ান থেকে, ওমেগা ওয়ান এফ ওয়ান টি ওয়ান থেকে আর এ যাচ্ছে, আর এক্স এর ডিস্ট্রিবিউশন হলো মিউ, এক্স এর ডিস্ট্রিবিউশন হলো মিউ। সো পি ওয়ান অফ এক্স ইনভার্স অফ এ, এটা মিউ অফ এ, আর এইটা হলো ওয়ান। পি টু অফ ওমেগা টু হলো ওয়ান। তাহলে এক্স ওয়ান, যেটা কিনা এই কম্পোজিশনটা, হ্যাজ ডিস্ট্রিবিউশন মিউ। Similarly, x2 has distribution mu. So x1 has same distribution as x, x2 has same distribution as y, আর এই দুটো ইন্ডিপেন্ডেন্ট। কেন ইন্ডিপেন্ডেন্ট? সেম রিজন। x1 মানে মানে সিগমা অফ x1, এতে কি ধরনের সেটস থাকবে? এতে থাকবে x1 inverse of a such that a belongs to Borel of R। ঠিক আছে? তো we want to show that sigma of x1 independent of sigma of x2. To show that x1 and x2 are independent, আমরা তাদের sigma algebras গুলোকে independent দেখাতে হবে। But we already have that p2 of x1 inverse কে কি লেখা যায়? pi 1 inverse of x inverse of a intersection, মানে এই যেটা আমরা ইন্ডিপেন্ডেন্সে যেটা করি, p of a intersection b equals to p of a p of b, সেইটাই আমি লিখছি, of তবে y inverse, তাই তো? y inverse of b. This is just p1 cross p2 of x inverse of a times y inverse of b, Cartesian product, which is p1 of x inverse of a times p2 of y inverse of b। এটা থেকেই প্রুভ হয়ে গেল যে sigma of x1 is independent of sigma of x2। ঠিক আছে তো? তো এটাকেই, এই প্রসেসটাকেই we can extend this process to countable products। তা আমাদের দরকার যেটা কিনা মেন, এটা হল, এটা জাস্ট দুটো র্যান্ডম ভেরিয়েবল আমরা করলাম, মানে দুটো আইআইডি, দুটো দুটো ডিস্ট্রিবিউশন দেওয়া থাকলে আমরা কি করে সেম ডিস্ট্রিবিউশনস ওলা, মানে গিভেন স্পেসিফাইড ডিস্ট্রিবিউশনস ওলা র্যান্ডম ভেরিয়েবল পেতে পারি, যেটা কিনা ইন্ডিপেন্ডেন্ট হবে, সেটা আমরা দেখলাম বাই
using the fact that we already know that product measure exists. এটা কিনা মেজার থিওরিতে শেখানো হয় যে প্রোডাক্ট দুটো মেজারের আমরা প্রোডাক্ট মেজার আমরা কনস্ট্রাক্ট করতে পারি। সেটা কিভাবে করে সেটা ক্যাথিওরি এক্সটেনশন দিয়ে করে, কিন্তু মেজারের মেজার থিওরিতে কোনোদিনও ইনফাইনাইট প্রোডাক্টের ব্যাপারে বলা হয় না। মেজার থিওরিতে ইনফাইনাইট প্রোডাক্টের ব্যাপারে বলা হয় না। সেটার কারণ আমরা যদি এরকম ইনফাইনাইট প্রোডাক্ট নিই অফ মেজার্স, মানে প্রোডাক্ট সিগমা অ্যালজেব্রার এক সিলিন্ডার সেটস গুলো কি হয়, ফাইনাইটলি মেনি সেটস, যেগুলো কি মানে অনলি ফাইনাইটলি মেনি আর নট দি হোল স্পেসেস। যেরকম আমরা টোপোলজিতে নিই, টোপোলজির ওই প্রোডাক্ট টোপোলজির বেসিস এলিমেন্টস গুলো কি হয়, যে মানে প্রোডাক্ট টোপোলজির বেসিস এলিমেন্টস গুলো কি হয়, যে A1 ক্রস A2 আপ টু AN, বা আনকাউন্টেবল প্রোডাক্ট হলে বলি যে অনলি ফাইনাইটলি মেনি আর নট দি হোল স্পেসেস এক্স সাইজ। ওটা মনে পড়ছে? প্রোডাক্ট টোপোলজির যে বেসিসটা নিই, বক্সে পুরোটা, হ্যাঁ, হ্যাঁ। কিন্তু এখানে ওমেগা এন প্লাস ওয়ান ক্রস এরকম থাকবে। হুম, আমরা যদি প্রপার একটা প্রোডাক্ট আমরা যদি প্রপার প্রোডাক্ট সিগমা অ্যালজেব্রা ডিফাইন করতে চাই, তাহলে তো আমাদের এটাই নিতে হবে। আমায় যদি কাউন্টেবল কালেকশন বা আনকাউন্টেবল কালেকশন অফ সিগমা অ্যালজেব্রাস দেওয়া থাকে, তাহলে যদি আমায় কনস্ট্রাক্ট করতে বলা হয় যে একটা দি প্রোডাক্ট, তাহলে তোকে যদি কনস্ট্রাক্ট করতে বলা হয় যে প্রোডাক্ট সিগমা অ্যালজেব্রা, তখন তুই কিভাবে করবি? মানে সেটা নেওয়ার কোনো কি মানে আছে? সেই মানে সেটা নেওয়ার কোনো মানে সেটা কোনো মানে হয় না। সেই মানে যদি আমি সবই যদি আমি আহ, মানে যদি আমি ফাইনাইটলি মেনি এটা যদি আমি না রাখি, তাহলে আমরা কি তাহলে বেসিক প্রবলেমটা কি হবে? আমরা সব সময় চাইবো যে প্রজেকশন শুড বি মেজারেবল। প্রোডাক্ট product sigma algebra should be the smallest sigma algebra which makes all the projection maps measurable, তাই না? প্রোডাক্ট টোপোলজি কি, is the smallest topology, continuous, exactly. Product topology is the smallest topology which makes the A's continuous, projections continuous, তাই না? তো যদি আমরা, but box topology, this is not the smallest topology which makes the projections continuous. Box topology is not the smallest topology because product topology is strictly contained in box topology, তাই না? তো এখানেও সেম প্রবলেমটা হচ্ছে, এখানে কন্টিনিউয়াস এর বদলে আমরা মেজারেবল চাইছি। যে প্রোডাক্ট টোপোলজি বা যদি আমাদের একটা প্রপার ডেফিনিশন করতে হয় প্রোডাক্টের, তাহলে আমরা বেয়ার মিনিমাম ওইটা চাইবো যে প্রোডাক্ট কি বলে প্রজেকশনস মাস্ট বি মেজারেবল, বেয়ার মিনিমাম আমরা এটা চাইবো। আর ডিফাইনও আমরা এটা দিয়েই করি যে product sigma algebra is the smallest sigma algebra which makes all the projections measurable। তো সেটা করতে গেলে কি নিতে হবে? সেটা করতে গেলে আমরা জাস্ট sigma algebra generated by this cylinder sets নেব, where C is the set of all A1 cross up to AN
or rather product of k equals to 1 to infinity ak such that only finitely many, such that for all but finitely many finitely many all but finitely many ak's are omega k's. এইটা আমার সিলিন্ডার সিগমা অ্যালজেব্রা হওয়া উচিত। এইটা মানে এই যে এই ধরনের যে কালেকশনসটা, সেটা দিয়ে যে সিগমা অ্যালজেব্রাটা পাবো, দিস শুড মেক দি projections measurable. This is the smallest sigma algebra. The sigma of C is the smallest sigma algebra which makes the projections measurable. সুতরাং আমাদের এই ধরনের সিলিন্ডার সেটস নিতে হবে, ঠিক আছে? কিন্তু প্রবলেম হচ্ছে আমরা যদি এরকম দেখি a1 ক্রস আপ টু an আছে, তারপর থেকে সবগুলো ওমেগা n প্লাস ওয়ান প্লাস ওমেগা n প্লাস টু করে চলতেই থাকছে, তো বাই ডেফিনিশন অফ প্রোডাক্ট উই শুড হ্যাভ ইট অ্যাজ, তারপর থেকে এইগুলো। তো এবার মেজারের সাথে প্রবাবিলিটির এটাই হলো বিগেস্ট ডিফারেন্স। মেজার থিওরি আর মানে ডিফারেন্সও বলবো না, যেহেতু কেন প্রবাবিলিটিকে একটা স্পেশাল কেস ধরা হয় মেজার থিওরির, বা এতই কেন স্পেশাল, সেটা হচ্ছে যে যখন আমরা এই ওমেগা, যদি আমরা বলি যে পি অফ ওমেগাস যদি যদি ওয়ান না হয়, তখন এই ইনফিনিট প্রোডাক্টটা ইদার জিরো হয়ে যাবে অথবা ইনফিনিটি হয়ে যাবে। হ্যাঁ, তো এইগুলো মানে এইগুলো যদি ওয়ান, এগুলো যদি সবকটা যদি স্মলার দেন ওয়ান হয়, তাহলে এটা জিরো হয়ে যাবে। আবার সবকটা গ্রেটার দেন ওয়ান হয়, তাহলে এটা ইনফিনিটি হয়ে যাবে। ওয়ানই একমাত্র মানে যেটা আমরা করতে পারি, যেটার জন্য এইগুলো ডিফাইন হবে। দেখুন, ওয়ান ইজ দি আইডেন্টিটি অফ, কি বলবো, ওয়ান ইজ দি আইডেন্টিটি এলিমেন্ট অফ মানে প্রোডাক্ট, রিং আন্ডার এ প্রোডাক্ট, মানে রিং এর যে মাল্টিপ্লিকেশন আছে, তাতে ওয়ান হলো আইডেন্টিটি এলিমেন্ট, প্রোডাক্টের রেসপেক্টে আইডেন্টিটি হলো ওয়ান। তো আমরা সেটাই আমরা সব সময় চাইবো প্রবাবিলিটি করার জন্য। আর কিন্তু কেন আমরা ইন্ডিপেন্ডেন্স নিয়ে এত আমরা কনসার্ন হচ্ছি কেন, এটা কারণ মোস্ট রিয়েল ওয়ার্ল্ড ফেনোমেনাস যদি আমাদের মডেল করতে হয়, তখন আমাদের এই ইন্ডিপেন্ডেন্সের নোশনটা দরকার, তাই না? যেই যে আমি বললাম যে ওই যে যেমন আমি যে এই দুটো ডাই থ্রো করছি, তো প্রথম ডাই এর যে থ্রোটা, সেটা যদি আমি বলি যে সেকেন্ড ডাই এর আউটকাম, মানে প্রথম ডাই এর আউটকামটা, সেকেন্ড ডাই এর আউটকামটা শুড নট বি ডিপেন্ডেন্ট অন হোয়াট দি প্রথম ডাই এর যে আউটকামটা হয়েছে, এটা যদি আমি ম্যাথমেটিক্যালি মডেল করতে যাই এরকম একটা এক্সপেরিমেন্টকে, বা যে ধর কয়েন টস হচ্ছে, প্রথম টসটা ওপর সেকেন্ড টসের কোনো এফেক্ট হবে না, এই জিনিসটা, এটা তো অ্যাকচুয়ালি ট্রু। মানে যদি বদমাস কয়েন টসার না হয়, তাহলে প্রথম কয়েন টসটা আর সেকেন্ড কয়েন টসের মধ্যে কোনো রিলেশনস থাকা উচিত নয়। তো সেটাই যদি আমাকে রিয়েল ওয়ার্ল্ড এক্সপেরিমেন্টালি যদি আমি মডেল করতে হয়, তখন আমি এই ইন্ডিপেন্ডেন্স আমাদের দরকার। আর শুধু তাই না, আমাদের ইনফিনিটলি মেনি আমাদের ইন্ডিপেন্ডেন্ট র্যান্ডম ভেরিয়েবলস আমাদের অ্যাকচুয়ালি দরকার, যে মানে সিরিজ অফ এক্সপেরিমেন্টস যখন হয়ে চলেছে, মানে ইনফিনিট নাম্বার অফ কয়েন টসেস, বা কি বলবো, যখন এরকম কাউন্টেবলি মেনি জিনিসপত্র হয়ে যাচ্ছে, যে আমরা যখন লং লং টার্মে আমরা যদি কিছু প্রেডিক্ট করতে চাই, যেমন ধর স্টক মার্কেটের প্রাইসেস, তখন আমরা কি বলবো, আমরা
একদিন দুদিনেরটা আমরা প্রেডিক্ট করতে চাই না, আমরা নেক্সট এক বছরের কি আউটকাম বা কি কতটা গ্রোথ হবে সেটা আমরা প্রেডিক্ট করতে চাই। তো আমাদের লং রান জিনিসপত্র জানা দরকার। লং মানে উই ওয়ান্ট টু নো থিংস ফর মানে লার্জ ইন্ডিসেস, মানে ধর x1 x2 x3 এরকম করে যদি আমার যদি বলা থাকে যে এগুলো হলো ডেইলি আউটকামস, মানে ডে ওয়ান এর আউটকাম, ডে টু এর আউটকাম, আমি জানতে চাই 100 দিনের পর কি হবে, 200 দিনের পর কি হবে, এক বছরের পর একটা প্রপার্টির ভ্যালু কোথায় যাবে, 3 বছরের পর কোথায় যাবে। কিন্তু আমার কাছে দেওয়া আছে ডেলি ডেটা, দেওয়া আছে ডেলি আমার x1 x2 x3 এরকম দেওয়া আছে। তখন উই ওয়ান্ট টু প্রেডিক্ট সামথিং which is asymptotic in nature, মানে ফর লার্জ এন্ড উই ওয়ান্ট টু প্রেডিক্ট থিংস। তো সেই জন্যই প্রবাবিলিটিতেই মানে এই কাউন্টেবল সিকোয়েন্স অফ ইন্ডিপেন্ডেন্ট র্যান্ডম ভেরিয়েবলস এটা খুব ইম্পর্টেন্ট হয়ে পড়ে মডেল মানে ম্যাথমেটিক্যাল মডেলিং এ। বা তুই ধর তুই ওই যেমন আমরা বায়োম্যাথামেটিক্সে মনে কর, বায়োম্যাথামেটিক্সে ব্রাঞ্চিং প্রসেস যেমন দেখানো হয়েছিল, বা ধরে নে ওই ব্যাকটেরিয়ার কি বলে বাইনারি ফিশন হচ্ছে বা রিপ্রোডাকশন হচ্ছে ব্যাকটেরিয়ার, এই একটার থেকে দুটো হচ্ছে, দুটো মানে প্রতিটা ব্যাকটেরিয়া কিছু কিছু নাম্বার অফ অফস্প্রিংস দিতে পারে। তো জেনারেশনের ওয়ানে ধরে নে, মানে আমি যেটা বলতে চাইছি যে ধরে নে একটা ব্যাকটেরিয়া এখানে আছে, মানে প্রতিটা স্টেজে ধরে নে ইট, মানে আমি যদি এর বার্থ অ্যান্ড ডেথ যদি আমি এর মনিটর করতে চাই, আমি বলছি যে সাপোজ mu is a discrete distribution on R, a distribution on N. Huh? Suppose mu is a discrete distribution on N such that মানে probability that a bacteria gives birth to k offsprings equals to mu of k, or mu of singleton k, whatever. এটা ঠিক আছে? এই লাইনটা এইটা বুঝতে পেরেছিস তো? মানে ধরে আচ্ছা ধরে নে ডিস্ট্রিবিউশনও ভুলে যা। সাপোজ একটা সিকোয়েন্স দেওয়া আছে পিকে of positive real numbers, pk of pos real numbers such that summation pk equals to 1. হ্যাঁ, আমি বলছি suppose the probability that a bacteria gives birth to k many offsprings equals to pk via sequence pk, suppose pkk is a sequence of positive real numbers such that summation of pk, summation of pk k equals to 0 to infinity equals to 1. ঠিক আছে? তো আমি বলছি, আমি ডিক্লেয়ার করছি যে probability that a bacteria gives birth to k many offsprings is pk. Suppose, ঠিক আছে? তার মানে এ ধরে নে প্রথম একটা জেনারেশন 1 আছে, একটাই ব্যাকটেরিয়া আছে ধরে নে, এ ধরে নে 3 জনকে জন্ম দিল। তার মানে কি এইটা হওয়ার প্রবাবিলিটি কি পি3,
ঠিক আছে? তাহলে এ যতজনকে জন্ম দেবে, এ ভাব দুজনকে জন্ম দিল। এটা আইডিয়ালি আমরা কি বলতে চাইবো, যে এর জন্ম দেওয়ার ক্ষমতা, এই ব্যাকটেরিয়ার জন্ম দেওয়ার ক্ষমতা এটার উপর ডিপেন্ড করবে না প্রথম জনের ওপর, বা এর ওপরও ডিপেন্ড করবে না, বা এর ওপরও ডিপেন্ড করবে না। মানে এ কতজনকে জন্ম দিচ্ছে সেটা শুড বি ইন্ডিপেন্ডেন্ট অফ হোয়াট, অফ এভরিথিং এলস। এটা অ্যাজিউম করতে পারি তো। তো এই যে এই দুজনকে জন্ম দিল, এটা P2 হবে। এ ধরে নে একজনকে জন্ম দিল, এ জন্মই দিল না, দিয়ে মরে গেল। মানে এই অফস্প্রিংস হওয়ার পর এ মরে যাবে, ডাইজ অফ। তারপরে স্টেজে আরো দুজন আসবে, এখানে আরো একজন আসবে, এদের থেকে এরকম চলতে থাকবে, এর থেকে এরকম চলতে থাকবে, এর থেকে এরকম, এর থেকে এরকম। বোঝা যাচ্ছে প্রসেসটা? বোঝা যাচ্ছে কি হচ্ছে? এটাকেই বলা হয় ব্রাঞ্চিং প্রসেস, বা গ্যালটন ওয়াটসন ব্রাঞ্চিং প্রসেস বলা হয়। ব্রাঞ্চিং প্রসেস ডিউ টু গ্যালটন এন্ড ওয়াটসন বলা হয়। মানে গ্যালটন অ্যাকচুয়ালি ওই যে কি বলে আমাদের যে ইভলিউশন থিওরি কার বল, আম, আরে কি নামটা, ইভলিউশন যার, কি রে, ইভলিউশন থিওরিটা যার, হ্যাঁ মানে বাঁদর থেকে মানুষ হয়, এটা সায়েন্টিস্টটা কি নাম ছিল, ডারউইন, চার্লস ডারউইন। তো ডারউইনেরই ভাই এই গ্যালটন। একে দায়িত্ব দেওয়া হয়েছিল ইংল্যান্ডের যে রয়্যাল যে নাম আছে, রয়্যাল যে সারনেমস গুলো আছে, রয়্যাল ফ্যামিলির যে ডিসেন্ডেন্টস গুলো আছে, তাদের এই মানে একটা স্ট্যাটিস্টিক্যাল একটা মডেল তৈরি করা, যে এই যে এই রয়্যাল ফ্যামিলি গুলো আছে, এরা কি একদিন পর এক্সটিংক্ট হয়ে যাবে, মানে এদের আর কোনো অ্যানসেস্টার্স থাকবে না, নাকি এদের অ্যানসেস্টার্স থাকবে, মানে 500 বছর পর বা 200 বছর পর এরকম। বুঝতে পারছিস? মানে তোর আমার টাইটেল হলো চ্যাটার্জি, তাই তো? এবার যদি একটা স্টাডি করতে হয় যে আমাদের এই চ্যাটার্জি নামটা আরো 200 বছর পর রেলিভেন্ট থাকবে কিনা, তাহলে কি, তাহলে আমরা এইভাবে এটাকে মডেল করতে পারি যে একজন চ্যাটার্জি কজন, তার থেকে কজন চ্যাটার্জি হচ্ছে, মানে চ্যাটার্জি নামওয়ালা কতজন অফস্প্রিং হচ্ছে, তার থেকে আরো কজন নামওয়ালা অফস্প্রিং হচ্ছে। তো এবার যদি এমন হয় যে একটা স্টেজ এলো যেখানে কোনো অফস্প্রিং এরই আর কোনো নতুন হলো না, মানে ডাই অফ করে গেল, মানে লাস্টে মানে হয়তো এই এরকম একটা স্টেজ এলো যে কোনো অফস্প্রিং এরই আর মানে কোনো সন্তান রইলো না। বুঝতে পারছিস? বা এমন হতে পারে যে লাস্টে গিয়ে একজনই আর চ্যাটার্জি বেঁচে আছে। এরকম তো এই যে এই ডিস্ট্রিবিউশন হচ্ছে, এই যে এরকম জন্ম নিচ্ছে, এগুলো তো কমতেও থাকতে পারে। এরপর দেখা গেল যে সবাই সবার একটা করে হচ্ছে, তারপর দেখা গেল যারা আছে তাদের মধ্যে অর্ধেক জনের একটা করে হচ্ছে, তারপর দেখা গেল তাদের 1/4 জনের একটা করে হচ্ছে, এই করতে করতে লাস্টে দেখা গেল একজন চ্যাটার্জি বেঁচে আছে, দিয়ে তারও কোনো সন্তান হলো না, দিয়ে জিনিসটা টার্মিনেট করে গেল। তাহলে কি হলো, চ্যাটার্জি নামটাই তো এক্সটিংক্ট হয়ে গেল। তো এইটা স্টাডি করার জন্য গ্যালটনকে দায়িত্ব দেওয়া হয়েছিল, যে ইংল্যান্ডের রয়্যাল যেসব ফ্যামিলি নাম আছে, ধর উইনচেস্টার বা যেসব
ওখানকার বড় বড় নাম দেখেছেন, যেমন ধর ক্লাইভ, রবার্ট ক্লাইভ, যে এখানকার যে এ ছিল, আম, কি বলে, ডাইরেক্টর জেনারেল ছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানি, রবার্ট ক্লাইভ অফ ইন্ডিয়া। এর এর এমন হয়ে গেছে যে এদের আর এই নেই, কোনো এক্সিস্টেন্সই নেই সেই নামটা। কিন্তু সেই দিক থেকে অন্য যারা ধর ছিল, বা এই ধর মাউন্ট ব্যাটেন, বা এই ধর ডালহাউসি, এদের নামওয়ালা তুই ইংল্যান্ডের লোকই পাবি না হয়তো, তাই না? ইংলিশ কারু মানে তো এখনকার যুগে তুই নামই এরকম পাবি না যে আহ, ডালহাউসি বা এরকম মাউন্ট ব্যাটেন এরকম প্রাচীন ধরনের নাম রাখছে। এটার ক্রাইটেরিয়া আছে যে কখন এই পিকের টার্মসেই তুই বলে দিতে পারবি, যখন এক্সপেকটেশন অফ দিস, বেসিক্যালি কন্ডিশনটা হলো যখন এক্সপেকটেশন অফ কে পি কে ইকুয়ালস, মানে এক্সপেকটেশন না, যখন সামেশন অফ কে পি কে, মানে এই যে এই, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোর আসছে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। হুম, যেটা বলছিলাম যে এটা একটা কন্ডিশন আছে, এইটা, এই যেই, মানে এই যে অফস্প্রিং যেই ডিস্ট্রিবিউশনটা আমি দিলাম, এই পিকে, পিকে গুলো যেটা দিলাম, এটা একটা প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন, তো এটা একটা সাম পিকে যদি ওয়ান হয় তো এটা একটা প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন। অ্যাকচুয়ালি কন্ডিশনটা হচ্ছে এটা যদি গ্রেটার দ্যান ওয়ান হয় তাহলে এরা এক্সটিংক্ট হবে না। দেন এই যে নামটা, এটা কোনো কালেই এক্সটিংক্ট হবে না, চ্যাটার্জি নামটা কোনো কালেই এক্সটিংক্ট হবে না। যদি ইকুয়াল টু ওয়ান হয় তাহলে উইথ, মানে এক্সটিংক্ট হবে না উইথ প্রবাবিলিটি ওয়ান, মানে অলমোস্ট শিওরলি বা অলমোস্ট এভরিওয়্যার, অলমোস্ট শিওরলি বলা হয় ওই জন্য প্রবাবিলিটিতে, অলমোস্ট শিওরলি এই এটাই, এই ট্রিটা এক্সটিংক্ট হবে না। আবার যদি এটা ইকুয়াল টু ওয়ান হয় তাহলে ইট ইট মাইট বি এক্সটিংক্ট উইথ প্রবাবিলিটি, মানে গ্রেটার দেন ওয়ান, মানে গ্রেটার দেন জিরো, বাট নট ইকুয়াল টু ওয়ান। আর যদি লেস দেন ওয়ান হয় তাহলে ইট উইল গো এক্সটিংক্ট অলমোস্ট শিওরলি। এইটা হচ্ছে ব্রাঞ্চিং প্রসেসের একটা রাফ, একটা আমি জাস্ট অ্যাপ্লিকেশনের জন্য আমি বলছি এইটা, যে কিভাবে ভাবা যায় এইটার ব্যাপারে। তো যাই হোক, লাস্ট যে আজকে যেটা করব বলছিলাম, যে এই যে যখন আমরা, মানে উই ওয়ান্ট
Actually, we want to construct, given a distribution mu, কি হলো? শুনতে পাচ্ছিস তো? হ্যালো? আচ্ছা, হুম। তো এই যে এইটাতেই দেখ, উই ওয়ান্ট, মানে আমরা কি চাইছি, আমরা প্রতি স্টেপে সেম ডিস্ট্রিবিউশন ওলা ইন্ডিপেন্ডেন্ট র্যান্ডম ভেরিয়েবলস চাইছি, যেটা যারা কিনা বলবে যে এই এটার কতগুলো অফস্প্রিং হবে, এর কতগুলো হবে। তো টেকনিক্যালি ইউ ওয়ান্ট, মানে অ্যাকচুয়ালি আমরা যেটা চাই সেটা হলো গিভেন mu, a single distribution, we want to construct x1 একটা সিকোয়েন্স xn of independent random variables such that each xi has distribution mu. এদেরকে বলা হয় IID সিকোয়েন্স বা IID র্যান্ডম ভেরিয়েবলস, মানে ইন্ডিপেন্ডেন্ট অ্যান্ড আইডেন্টিক্যালি ডিস্ট্রিবিউটেড। ঠিক আছে? এইটা এইটা মাথায় রাখতে হবে, এই নোটেশনটা, মানে এই কি বলবো, অ্যাক্রোনিমটা, যে আইআইডি মানে হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট এন্ড মানে আইডেন্টিক্যালি ডিস্ট্রিবিউটেড। যদি প্রবাবিলিস্টরা এটা দিনে 10 বার না বলে তাহলে তাদের ঘুম আসে না রাতে, আইআইডি কথাটা। তো হ্যাঁ, আমি বললাম না, এইটা দিয়েই আমরা সবকিছু মডেল করতে, মানে যদি তোকে বলে ইনফাইনাইটলি মেনি কয়েন টস তোকে মডেল করতে বলে, তা তুই কি চাইবি? তুই চাইবি যে x1 x2 x3 এগুলো জাস্ট কি মেজার করবে, এগুলো জাস্ট হেড টসটা হেড যাচ্ছে না টেল যাচ্ছে, মানে জিরো হচ্ছে না ওয়ান হচ্ছে, এগুলো মেজার করবে। বাট দে শুড বি ইন্ডিপেন্ডেন্ট অফ ইচ আদার। আমি বেসিক একটা এক্সাম্পল বলছি। তো না, নেসেসারি না, আমি বলছি যে এটা এটা মোস্ট অফ দি কেস আমরা সেম ডিস্ট্রিবিউশনই চাই, ডিস্ট্রিবিউশন সেম থাকাটা নেসেসারি না অ্যাকচুয়ালি। যেটা আমি বলতে যে এই ধরনের যে, হ্যাঁ, মানে এ কতগুলো অফস্প্রিং দেবে, এ কতগুলো অফস্প্রিং দেবে, এ কতগুলো দেবে, এ কতগুলো দেবে, এ কতগুলো দেবে, এগুলো তো সব আইডেন্টিক্যালি ডিস্ট্রিবিউটেড হওয়া উচিত, তাই না? একটা ব্যাকটেরিয়া, মানে এদের ডিস্ট্রিবিউশনটা তো সেম হওয়া উচিত, মানে প্রবাবিলিটি, এই যে এটাকে, একে যদি আমি একে একে যদি আমি x1 বলি, একে যদি x2 বলি, একে যদি x3 বলি, একে যদি x4 বলি, the probability that x1 gives birth to k children should equal probability x2 gives birth to k children। x1 এর যতগুলো, মানে আমরা ব্যাকটেরিয়াগুলোকে আইডেন্টিক্যাল ধরছি, তো এটা ব্যাকটেরিয়ার কটা অফস্প্রিং হতে পারে সেগুলো ডিস্ট্রিবিউশনটা, মানে প্রবাবিলিটি দ্যাট দে গিভ বার্থ টু দিস মেনি চিলড্রেন, এটা ইউনিফর্মলি এটা আমাদের সেম হওয়া আমরা চাইবো। বাট দে মাইট ভ্যারি অলসো, তখন আমাদের এই মিউটা সেম নিলে হবে না। কিন্তু মানে আগে তো আমরা সিম্পল জিনিস মডেল করব, তারপর তো কমপ্লেক্স জিনিসে যাব না। তো আমি সেই জন্য বলছি যে এই আইআইডি সিকোয়েন্স, ওই জন্য এটা আমাদের এটা খুব ইম্পর্টেন্ট একটা কিন্তু বাট ইন জেনারেলিটি, মানে আমাদের যদি
একটা সিকোয়েন্স অফ ডিস্ট্রিবিউশনস দেওয়া থাকে, then we can find x1 মানে একটা সিকোয়েন্স xn of independent random variables such that xk has distribution mu k. তো কিভাবে করব সেটা? প্রোডাক্ট মেজার কনস্ট্রাক্ট করে, মানে we let the probability space, মানে এই যে এক্স এই মিউকে যেগুলো দেওয়া আছে আমরা ধরে নিচ্ছি যে there exists yk from omega k fk pk to r such that yk has distribution mu k. আমরা যদি একটা প্রবাবিলিটি স্পেস যদি আমাদের কনস্ট্রাক্ট করতে বলা হয়, তাহলে আমরা কি করব? আমরা কার্টেসিয়ান প্রোডাক্টটা নেব ওমেগা কে, প্রোডাক্ট সিগমা অ্যালজেব্রা নেব এফ কে, আর প্রোডাক্ট মেজার নেব। নন ট্রিভিয়াল পয়েন্টটা হলো যে আমরা ফাইনাইট মেজার্সের ব্যাপারে ফাইনাইট মেজার্সের এক্সিস্টেন্স দেখেছি মেজার থিওরিতে, কিন্তু ইনফাইনাইট প্রোডাক্টের এক্সিস্টেন্স আমরা দেখিনি। এটাই যা প্রবলেম। তো সেটার জন্য কি করতে হবে? আমরা আবার একটা অ্যালজেব্রা ডিফাইন করব অফ সেটস অফ দি ফর্ম, না এক্সিস্ট করে, বলছি আমরা দেখিনি, মেজার থিওরিতে দেখি। মেজার থিওরিতে আমরা ফাইনাইট প্রোডাক্টস দেখেছি না, কারণ ইনফাইনাইট প্রোডাক্টস এর ব্যাপারে কথা বলার মানে হয় না মেজার থিওরিতে, যেহেতু ওই ইনফিনিটি বা জিরো যেটা বললাম। আমরা ওই জন্য কি করব? আমরা ওই অ্যালজেব্রা একটা ফিক্স করব, মানে product of AKs such that AK belongs to FK and for all but finitely many K, AK equals to omega K. এই অ্যালজেব্রাটা কনসিডার করব, এটা একটা অ্যালজেব্রা হবে। এটা একটা অ্যালজেব্রা হবে তো, মানে A1 ক্রস ইনফাইনাইটের ক্ষেত্রে হোল্ড করবে, অ্যালজেব্রা তো, সিগমা অ্যালজেব্রা বলছি না, মানে A2 ক্রস ডট 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 আর এখানে B1 ক্রস B2 ক্রস ডট ডট ডট, এই দুটোর ইন্টারসেকশন নিলে কি হবে? A1 intersection B1 cross A2 intersection B2 cross dot dot dot, তাই না? This is an algebra. তো এইটার উপর আমরা ডিফাইন করব প্রোডাক্ট মেজার P k equals to 1 to infinity pk such that P of এই sets of this form এটা well defined। কেন? কারণ all but finitely many AKs are omega k, তার মানে all but finitely many elements of this product are ones, তো ওই জন্য প্রোডাক্টটা ওয়েল ডিফাইন। এটা একটা ওয়েল ডিফাইন্ড এ, তো এই পিটা তো ওয়েল ডিফাইন্ড অন অ্যালজেব্রা, বাট নন ট্রিভিয়াল পয়েন্ট হলো টু শো দ্যাট
that P is countably additive on A, but it is true. তো এটা দেখানোর পর আমরা আবার সেই থিওরি দিয়ে বলতে পারবো, gives us that this P extends to a unique measure, to a unique P defined on the product sigma algebra. মানে এই অ্যালজেব্রা, এই যে অ্যালজেব্রাটা, এই অ্যালজেব্রা জেনারেটস দি প্রোডাক্ট সিগমা অ্যালজেব্রা, তাই না? এটা সিলিন্ডার সেটস এর যে এটা, আর আর এই পাইকে অফ, এই যে এই ওয়াই কে যেগুলো নিয়েছিলাম, এগুলোই আমার রিকোয়ার্ড র্যান্ডম ভেরিয়েবলস। এখানে এই যে ওয়াই কে যেগুলো কনসিডার করে, এক্স কে ডিফাইন করি, দেন এক্স কে আর independent and xk distribution. এই এই পয়েন্টটা বাদে মানে আমরা কনস্ট্রাক্ট করতে পারছি, এটা এটা একটা এক্সিস্টেন্স থিওরেম বলে। তো আরেকটা জিনিস আমি বলে নিয়ে আজকে শেষ করছি, সেটা হচ্ছে এটা আরেকটা, এটা তো আমরা প্রোডাক্ট মেজারে এটা একটা অ্যাবস্ট্রাক্ট কনস্ট্রাকশন দেখলাম, কিন্তু আমরা অ্যাকচুয়ালি এটা করতে পারি, আমরা ডাইরেক্টলি প্রুফ করতে পারি। এটা মানে এই এই যে এই প্রোডাক্ট স্পেস আমরা যেটা নিলাম, আমরা এই মানে এই কাউন্টেবল প্রোডাক্ট একটা নিয়েছি, এই স্পেসটা তো কমপ্লিকেটেড, বাট we can define xk's on uh, মানে এই যে যেটা আমি প্রথমে বলেছিলাম যে এই যে এই স্পেসটা 0 1 বড় সিগমা যেটা ল্যামডা, এটাই মোস্ট ইম্পর্টেন্ট প্রবাবিলিটি স্পেস। আমরা এটার উপরেই পুরোটা আমরা ডিফাইন করতে পারি। তো সেটা নেক্সট দিন আমি একটু দেখিয়ে দেবো যে কিভাবে এই স্পেসের উপরই ডিফাইন করতে, মানে যেটা করলাম ওটা সাফিসিয়েন্ট, যেটা করলাম সেটা সাফিসিয়েন্ট, বাট আমরা একটা ডাইরেক্টলি আমরা এই 0 1 বলে, মানে এখানে আমরা আরো একটা এক্সপ্লিসিট একটা ফাংশন আমরা ডিফাইন করতে পারি, সেটা আরো মানে আর অনেক বেশি ইনটুইটিভ, সেটা অনেক বেশি মানে পরিষ্কার সেটা, সেই প্রুফটা। তো আগেকার দিনে যখন প্রবাবিলিটির বই লেখা হতো, তখন মানে এই আগে এই পুরো কনস্ট্রাকশনটা করে নেওয়া হতো, এইটা না, এইটা তাও এটা এইসব মানে থিওরি, মানে এইসব নতুন মডার্ন সেট থিওরির পর এই কনস্ট্রাকশনটা এসছে, কিন্তু আগেকার দিনে যখন করা হতো তখন এই আমি সেকেন্ড যে কনস্ট্রাকশন, যেটা নেক্সট দিন যেটা বলবো, সেই কনস্ট্রাকশনটা করার পর এন্টায়ার প্রবাবিলিটি শুরু হতো। মানে আইআইডি সিকোয়েন্স ডিফাইন করার, আইআইডি বা ইন্ডিপেন্ডেন্ট সিকোয়েন্স ডিফাইন করার পর প্রবাবিলিটি পড়ানোই শুরু হতো, মানে প্রত্যেকটা বইয়ের আগে এই কনস্ট্রাকশনটা থাকতো, তারপর গিয়ে বলা হতো। এখন যেটা হয়, এখন এই এক্সিস্টেন্সটা অ্যাজিউম করে নেওয়া হয়। তো নেক্সট দিন আমি এইটা বলবো, মানে সেখানে অ্যাডভান্টেজটা হচ্ছে এই জিনিসটা প্রুফ করতে হচ্ছে না, এই পি ইজ কাউন্টেবলি অ্যাডিটিভ, এইটা প্রুফ করতে হচ্ছে না, কাউন্টেবলি অ্যাডিটিভ অন রিয়াল, এইটা ডিফারেন্স বা এটাই প্লাস পয়েন্ট। আর এটা অনেক বেশি এক্সপ্লিসিট।
এই কনস্ট্রাকশনটা, যেটা সেকেন্ড যে আরেকটা কনস্ট্রাকশন আছে, এটা অনেক বেশি এক্সপ্লিসিট। ঠিক আছে, এই অবধি থাক।